নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ আবার নিয়ে এলাম আমার ভিডিও। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলের জন্য বলছি বটে, আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে না, বাড়ার কথাও নয়। অতটা আকর্ষণীয়ভাবে তো বলি না। আর যেসব বিষয়গুলো নিয়ে সে খুব বিরক্তিকর বিষয়। যখন সবাই হিন্দু মুসলমান নিয়ে গরম গরম খবর দেয়, তখন আমরা খেটে খাওয়া মানুষের রুটি রুজির কথা বলছি। আমরা বলছি যে এই রুটি রুজির লড়াইকে ভুলে দেওয়ার জন্যই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলছে। সবচেয়ে বড় কথা, আমরা পরিষ্কার বলছি যে বাংলাদেশের জামাত এবং এখানকার আরএসএসের মধ্যে মূলগত কোনো তফাৎ নেই। এটা ঘটনা আমরা স্পষ্টভাবেই বলেছি যে পশ্চিমবাংলায় অন্তত বিরোধী দল হিসেবে দৃশ্যমান বামপন্থীরাই আমরা যদি খুব স্পষ্টভাবে দেখি, আজকেও মুর্শিদাবাদে ওয়াকফ আইন চালু করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে ডিওয়াইএফআই। সেখানে ধুন্ধুমার লেগেছে পুলিশের সঙ্গে। ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্ব, তাদের যে সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, তিনি গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীকালে ছাড়া পেয়েছেন বিক্ষোভ দেখাবার পর। কিন্তু এই ঘটনাটা খুব বেশি টেলিভিশন চ্যানেলে আসেনি। যেমন গতকাল একটা বড় মিছিল হয়েছিল বাংলাদেশের সাম্প্রদায়িক হাঙ্গামার বিরুদ্ধে, ইসলামী মৌলবাদীর দাপাদাবির বিরুদ্ধে বামপন্থীদের নেতৃত্বে পশ্চিমবাংলা কলকাতায়। কিন্তু ওই বাংলাদেশ হাইকমিশনের সামনে বিজেপির যে বিক্ষোভ, সেটিকে বেশি করে দেখানো হয়েছে। এবং সেখানে একটি চ্যানেল যেভাবে সংবাদ পরিবেশন করেছে, তাদের অন্যতম প্রধান একজন সঞ্চালক, সাংবাদিক, পদস্থ কর্তা, তিনি যেভাবে সঞ্চালনা করছিলেন, মনে হচ্ছে তিনি দাঙ্গা এলাকাতে এসছেন। সংবাদ প্রতিবেদন উপস্থাপন করার মূল লক্ষ্য তার নয়। এই ঘটনাগুলোর মাঝে আমাদের কথাগুলো নেহাতি ম্যাড়মেড়ে নিরস ঠেকতেই পারে, কিন্তু আমরা যে কথাগুলো বলছি সেগুলো আপনারা অস্বীকার করতে পারবেন না। একটু ভেবে দেখবেন, যেগুলো বলছি সেগুলো যদি ঠিকঠাকভাবে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার রাতের ঘুম কেড়ে নেবে। কীভাবে কেড়ে নেবে? খুব স্পষ্টভাবে বলছি, কি যুক্তিতে হাঁসখালির যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটল একটি বালিকার, আমরা দেখলাম যে রায়ে মূল অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেখলাম যে তাঁদের পক্ষে যে আইনজীবী, নাম করছি না, তিনি সাংবাদিকদের বলেছেন যে ওরা আগে যৌন সঙ্গমে সক্ষম কিনা যারা অভিযুক্ত, সে পরীক্ষা হয়নি, কাজে এই রায় আমরা মেনে নিতে পারছি না। এটা একবারও বলা হচ্ছে না, একবারও উল্লেখ থাকছে না ঠিকভাবে, বিস্তৃতভাবে, যে প্রমাণ লোপাট করার জন্য আগেভাগেই ধর্ষিতার লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সম্ভবত জীবন্ত দগ্ধই করা হয়েছিল। না, ব্যাপারটা চাপা পড়ে যাচ্ছে এবং উচ্চ আদালতে গেলে কী ফল হবে আমরা জানি না। কিন্তু আমরা সত্যিই প্রমাণ লোপাটের বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন আছি আর.জি. কর কাণ্ডের পর থেকে। এবং যেহেতু এখানে মূল অভিযুক্তর বাবা তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধি, আমরা একটু আতঙ্কে থাকবই। আমরা দেখেছি হাথরাসের ঘটনাতেও, উন্নয়ের ঘটনাতে তো যিনি বিজেপির পদস্থ কার্যকর্তা, তাকে বহুদিন বাদে সাসপেন্ড করা হয়েছে এই অভিযোগের জন্য। তাঁর শাস্তি স্থগিত রাখা হয়েছে। তিনি দাঁড়িয়ে বিবৃতি দেওয়া শুরু করেছেন এবং যেভাবে বিবৃতি দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে ওই ধর্ষণের অপরাধ
বা এই ধরনের কোনো অপরাধ তিনি করেননি। এবং এই ঘটনাগুলো যেভাবে সংবাদ মাধ্যমে উঠে আসছে তাতে মনে হচ্ছে যে সাম্প্রদায়িক রাজনীতির পাশাপাশি যেটা উঠে আসছে সেটা হচ্ছে অনৈতিক বিবেকশূন্য একটা সমাজ ব্যবস্থা, যেখানে যে কোনো অপরাধী তার অপরাধের সপক্ষে বুক ফুলিয়ে কথা বলতে পারে প্রকাশ্যে। যদি পাল্টানোর প্রয়োজনীয়তা আমরা না অনুভব করি, তাহলে কে অনুভব করবে? দেখুন, 770 হবে না, 7,000 হবে না, 7 লাখ হবে আমি জানি না, আপাতত 7 আছে, বাস্তবতা আমি মেনে নিচ্ছি। কিন্তু 7 জনকে নিয়ে অন্তত আমার এইটুকু সান্ত্বনা থাকবে যে এই অসময়ে আমরা নীরব ছিলাম না, আমরা ঘুমিয়ে পড়িনি। সবাই নিরপেক্ষ সাংবাদিকের বেশে এসে কথাবার্তাগুলো বলেন। আমি প্রথম থেকে আমার পরিচয় জানিয়ে দিয়েছি, আমি বামপন্থী সাংবাদিক, যে কারণে কোনো বড় মিডিয়াতে আপনারা আমাকে কখনো দেখেননি। আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে সমস্ত চ্যানেলই প্রায় গেছি, কিন্তু আমি সাংবাদিকতা করেছি, বামপন্থী সাংবাদিক পরিচয়, সে কারণে বড় মিডিয়ার তকমা আমার জোটেনি। তাতে কিছু এসে যায় না, তাতে কিছু এসে যায় না। আমি যখন থাকবো না তখন ভিডিওগুলো থাকবে, আপনারা অন্তত এটুকু বলবেন যে এই লোকটা অসত্য কথা বলেনি, অসত্য প্রচার করেনি। যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে আপনি কেন বামপন্থী, আমার এই 60 বছর বয়স আমি উত্তর দিই যে আমি ভাবি তাই আমি বামপন্থী। আমি যুক্তি দিয়ে ভাববার চেষ্টা করি তাই আমি বামপন্থী। আমি মানুষে মানুষে বিদ্বেষের বিরুদ্ধে তাই আমি বামপন্থী। আমি শোষণের বিরুদ্ধে তাই বামপন্থী। আমি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে তাই আমি বামপন্থী। এখানে খুব স্পষ্টভাবেই জানানো দরকার যে 2025 সালের যখন আমরা শেষ করতে চলেছি, আগামীকাল বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা দেখেছি যে শান্তি বাণী যা যীশু খ্রিস্ট প্রচার করেছিলেন, শান্তি এবং ভ্রাতৃত্বের বাণী, এই দুটো কথা বললেই এখন সব বিরক্তি প্রকাশ করছে। শান্তি টান্তি চলবে না, মারলে পাল্টা মার দিতে হবে। কিন্তু মারলে পাল্টা মার দিতে হবে কোথায়? দীপুচন্দ্র দাসের ব্যাপারে চোখের জল ফেলে তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য এপারে অনেকে কথাবার্তা বলছেন, নির্দিষ্ট রাজনৈতিক অভিমুখী কথাবার্তা বলছেন, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা তো মানতে হবে যে ওপারে আয়েশাও খুন হয়েছে এবং এপারে রামচন্দ্র বাঘেল খুন হয়েছেন। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি যে এই বাঘেল খুনের বিষয়টা নিয়ে কেন্দ্রের শাসক দল মুখ বেশি খুলছে না। যেমন তারা মুখ খুলছে না এপারের জন্মসূত্রেই তারা এপার বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ধর্মে মুসলমান, সেই অপরাধে যেহেতু কলকাতাটারে তারা বাংলা বলে না, সেজন্য তাদেরকে পুশব্যাক করার নামে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে নির্দিষ্টভাবে আমি খুব স্পষ্ট ভাষায় জানাতে চাইছি, চরম ব্যর্থতা ভারত সরকারের এভাবে নিজের দেশের মানুষকে বিদেশি ঠাউরে, বিদেশি চিহ্নিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া। ভারতবর্ষে এই ঘটনা আগে ঘটেনি কখনো। এর প্রতিবাদ যদি না করি, নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে পারবো না। স্পষ্টভাবে জানানো দরকার যে এই প্রথম ভারতবর্ষে এমন একটা সরকার এসেছে যে সরকারের বিদেশ নীতির ব্যর্থতার জন্যে কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। যদিও যে সরকার আছে, যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, সেই ভারতীয় জনতা পার্টি নিজেকে রাষ্ট্রবাদী সরকার বলে। রাষ্ট্রবাদী মানে কিন্তু 2025-এ আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে যদি কেউ নিজের রাষ্ট্রকে গড়ে তুলতে চায়, সে ভুল করবে। নিজের শক্তিকে সংহত করে সবার সঙ্গে সদ্ভাব রেখে চলা, নিজের দেশকে
সমৃদ্ধ করা, এই অভিমুখে এগোনো উচিত। বিদেশ নীতি ব্যর্থ, অর্থনীতিও ব্যর্থ। টাকার দাম পড়ছে সেটা তো বড় কথা নয়, জিডিপির যে ইয়ার্ডস্টিক, যে বছর ভিত্তিবর্ষ, সেটাকে পাল্টাতে হলো, কারণ পুরনো অর্থবর্ষ ধরলে কঙ্কাল বেরিয়ে যাচ্ছে। দুটো বড় ধাক্কা এসছে, সেটা সামলাবার কোনো ব্যবস্থাই করা হয়নি। একটি বড় ধাক্কা প্রাকৃতিক, করোনা, কোভিড, কিন্তু আরেকটি ধাক্কা যেচে আনা হয়েছিল, সেটি নোটবন্দি। যেচে নোটবন্দি ফাঁদে ভারতবর্ষের মানুষকে ফেলে দেওয়া হয়েছিল। এটার ফলে যেটা দাঁড়িয়েছে, দেশের অর্থনীতি সেই যে নড়ে গেছে, আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। বিনিয়োগ কমেছে, বেকার সমস্যা বেড়েছে। বিনিয়োগ কেবল দু একটি বৃহত্তম শিল্পগোষ্ঠী করতে পারছে, বিশেষ করে একজন করতে পারছে, তার জন্যই নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছেন, তার জন্যই অর্থনৈতিক নীতি, কর্পোরেট বান্ধব শিল্পনীতি ইত্যাদি প্রভৃতি চালু করেছেন। স্পষ্টভাবে বলা যাক, এর প্রতিবাদটা করাটাই সাংবাদিকতা, সুস্থ সাংবাদিকতা, প্রকৃত অর্থ সাংবাদিকতার লক্ষ্য হওয়া উচিত। গতকাল বামপন্থীদের মিছিল যেটা হয়েছে, সেটা নিয়ে বড় টেলিভিশন চ্যানেল কিছু দেখায়নি। সোশ্যাল মিডিয়াতে বামপন্থী সমর্থকরা সেটাকে ভাইরাল করেছেন। তাতে কিছু এসে যায় না। এসে যায় তখনই যখন যারা মিছিলে হেঁটেছেন, সে মিছিলে ছিলেন যারা বামপন্থী, তারা যদি নিবিড় প্রচার এলাকা এলাকায় না গড়ে তোলেন, তাহলে কিন্তু যে উদ্দেশ্যে এই মিছিল করা, অর্থাৎ বাংলাদেশের সাম্প্রদায়িক বিদ্বেষের আঁচ, সাম্প্রদায়িক হানাহানির আঁচ যেন আমাদের ভারতবর্ষে এসে না পড়ে, বা বিশেষ করে এপার বাংলায় যেন এসে না পড়ে, সেই লক্ষ্যে সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। প্রচারটা নিবিড়ভাবে চালিয়ে যাওয়া উচিত। নির্দিষ্টভাবে আগে আমরা বলতাম যে একটি নির্দিষ্ট চ্যানেলই ইংরেজিতে এবং বাংলাতে খুব সরাসরি সাম্প্রদায়িক রাজনীতির প্রচার করে। এখন দেখতে পাচ্ছি এগিয়ে রাখে যে চ্যানেল, সে চ্যানেলেও সাংবাদিকতার মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা যে জায়গায় নেমে গেছে, মান যে জায়গায় নেমে গেছে, প্রশ্ন করা হচ্ছে। আমাদের পরিচিত স্নেহাস্পদ এক বামপন্থী যুবনেতাকে, আপনারা তো চন্দন দাস ও গোবিন্দ দাসের সময় প্রতিবাদ করেননি, মাঠে নামেননি। অদ্ভুত ব্যাপার। যখন উত্তর দিচ্ছেন সেই যুবনেতা, তিনি বলছেন যে আমরা প্রতিটা মহল্লায় মিছিল করেছি এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, এবং সবচেয়ে বড় কথা, এটা একটা ষড়যন্ত্র ছিল, সেটা প্রমাণিত, কারণ দাঙ্গা হয়েছে অন্য জায়গায়, তো কাজটা করা হচ্ছে, সমস্যা তৈরি করা হচ্ছে যে অন্য জায়গায়, খুন খারাপিটা হলো অন্য জায়গায়। কাজে এটা ষড়যন্ত্র বটেই, 200% ষড়যন্ত্র। সমস্যা হবে না তাতে, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমরা নির্দিষ্টভাবে এর প্রতিবাদ জানিয়েছি, ভবিষ্যতেও জানাবো। তখন সাংবাদিক বলছেন এটা বিজেপি বলছে, অর্থাৎ বিজেপির কথাকেই সাংবাদিক নিজের কথা হিসেবে তার ইউটিউব চ্যানেলে তুলে ধরছেন। মনে রাখতে হবে, ইউটিউব চ্যানেল কিন্তু বিকল্প সাংবাদিকতাটা অভিমুখ, কিন্তু বিকল্প সাংবাদিকতা দেখতে পাচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য পরিচালিত হচ্ছে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে এই কারণেই যে বিভাজনের রাজনীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে আজ শুক্রবার রাজি নয়, বামপন্থী সাংবাদিক হিসেবে আমিও রাজি নই। আজ এখানেই কথা শেষ করছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।